হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজ আমরা আবার আমাদের সিডিপিতে ফিরে আসছি। সিটেট পেপার 1 ডিসেম্বরে হয়েছিল এটি 2019 সালে। সিডিপি যে 30টি কোয়েশ্চেন, সেই 30টি কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। আগের যে ক্লাসটা সেখান থেকে আমি বলছি, এবারে দেখবে অনেক কোয়েশ্চেন কিন্তু রিপিট হবে, ঠিক আছে? সিটেটের এটিই একটি খুব ভালো জিনিস, মানে অ্যাসপিরেন্টদের জন্য ভালো, যে অনেক কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। তাই যারা এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো করে যাচ্ছ বা দেখে যাচ্ছ, তোমাদের দেখবে অনেকটাই কাজে লাগবে। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন: দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ। ভাষা অর্জন ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল হলো কি? আমরা অনেকগুলো ডেভেলপমেন্টের স্তর জানি, তাই না? প্রিনেটাল, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, তাই না? অ্যাডাল্টহুড। তারপর তাহলে বলছে কোন সময়কালটায় ভাষা অর্জন ও বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিনেটাল পিরিয়ড, জন্ম পূর্ব সময়কাল; আর্লি চাইল্ডহুড, শৈশবের প্রাথমিক পর্যায়; মিডল চাইল্ডহুড, মধ্য শৈশব; অ্যাডোলেসেন্স, কৈশোর। তাহলে আমরা সবাই জানি যে আর্লি চাইল্ডহুড, যেটা 2 থেকে 6 বছর বয়সী, সেটা কিন্তু ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশু কিন্তু খুব দ্রুত শব্দ শিখতে পারে, বাক্য গঠন করতে পারে, গ্রামার শিখতে পারে, এমনকি কমিউনিকেশন স্কিল শিখে। গ্রামার শিখতে পারে বলতে, যে গঠনগুলো সেগুলো তাকে শিখতে হয় না, সে অর্জন করে নেয় নিজের থেকে। ঠিক আছে? তাই সবচেয়ে যে আমাদের ক্রিটিক্যাল পিরিয়ড সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। প্রিনেটাল যে সময়টা, সেখানে কিন্তু মানে গর্ভের সময়টা, সেটা কিন্তু শিশু শব্দ শুনতে পারে কিন্তু ভাষা অর্জন করতে পারে না। মিডল চাইল্ডহুড, এটা কিন্তু এই যে ভাষা এখানে শিখে নিয়েছে, সেটা এখানে রিফাইন হয়, ঠিক আছে, অ্যাকোয়ার আর হয় না। অ্যাডোলেসেন্স, এটা তো অনেকটা পরের সময়। এই সময় কিন্তু মানে এই সময়টাকে কিন্তু আর ক্রিটিক্যাল পিরিয়ড বলা যায় না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন: হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট প্রপোজড বাই লরেন্স কোহেলবার্গ? নিম্নলিখিত কোনটি লরেন্স কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি স্তর? লেটেন্সি স্টেজ, লেটেন্সি স্তর; দ্য সোশ্যাল কনস্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তি অভিমুখ; কনক্রিট অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ; মূর্ত সক্রিয়তা স্তর, মনে হয় এটার বাংলাটা; ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি স্টেজ, কর্মদক্ষতা বনাম হীনমন্যতা স্তর। তাহলে কোহেলবার্গের বলেছে, কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, তাই না, নৈতিক বিকাশ তত্ত্ব। এখানে যে চারটি আমাদের আছে অপশন, সেখানে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি বা কর্মদক্ষতা বনাম হীনমন্যতা, এটা কিন্তু দিয়েছিল এরিক এরিকসন, তাই এটা হচ্ছে না। কনক্রিট ও পার্সোনাল স্তর, এটা আমরা সবাই জানি, এটা দিয়েছিল পিয়াজে, তাই এটা হচ্ছে না। ল্যাটেন্সি স্তর, এটা ফ্রয়েডের তত্ত্বের একটা স্তর, তাই এটাও হচ্ছে না। আমাদের অ্যান্সার হচ্ছে বি, পিয়াজের কি বলে কোহেলবার্গের যে নৈতিক বিকাশের একটি স্তর, সেটা হচ্ছে সামাজিক চুক্তি অভিমুখ। কোহেলবার্গের যেটা আমাদের আমাদের যে এই মতো থিওরিটা, সেখানে কিন্তু 3টি লেভেলের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, 3টি লেভেল, সে 3টি লেভেলে আবার দুটো দুটো করে ভাগ আছে। তো পোস্ট কনভেনশনাল লেভেলের 5 নম্বর যে স্টেজ, সেটা হচ্ছে আমাদের সামাজিক চুক্তি অভিমুখ। ঠিক আছে, এখানে ব্যক্তি আইনকে গুরুত্বপূর্ণ মনে করে, তবে সমাজ কল্যাণের জন্য কিন্তু আইন পরিবর্তনের যদি দরকার হয়, তাহলে কিন্তু পরিবর্তন করা যেতে পারে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: during classroom discussions, a teacher often pays more attention to boys than girls. This is an example of. শ্রেণীকক্ষের আলোচনার সময় একজন শিক্ষক মেয়েদের তুলনায় ছেলেদের বেশি গুরুত্ব দেন। এটি হলো, সবাই জানি, একটা লিঙ্গের প্রতি যদি বেশি আমরা ঝুঁকে যাই, তাহলে সেটা হচ্ছে জেন্ডার বায়াস। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, লিঙ্গ পক্ষপাত এটাকে। জেন্ডার আইডেন্টিটি, এটা হচ্ছে নিজের জেন্ডার সম্পর্কে ধারণা, তাহলে এটা হচ্ছে না। জেন্ডার রেলিভেন্স, এটা হচ্ছে সেরকম কোনো কিন্তু লিঙ্গ প্রাসঙ্গিকতা বলে কোনো টার্ম কিন্তু চাইল্ড সাইকোলজিতে নেই। জেন্ডার কনস্ট্যান্সি, এটা হচ্ছে জেন্ডার যে স্থায়ী সেটা বোঝা। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস চিলড্রেন্স জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফর্মিটি? শিশুদের মধ্যে লিঙ্গ-ভিত্তিক স্টেরিওটাইপ কমানোর কার্যকর উপায় কোনটি? ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস, লিঙ্গ পক্ষপাত নিয়ে আলোচনা; এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোলস, লিঙ্গ-ভিত্তিক ভূমিকার উপর জোর দেওয়া; জেন্ডার সেগ্রিগেটেড প্লে গ্রুপস, আলাদা খেলাধুলার দল করা; জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট।
আলাদা বসার ব্যবস্থা করা। তাহলে সেপারেট সিটিং করা তো ঠিক নয়, তাহলে সেটা স্টিরিওটাইপ বাড়াবে। আলাদা খেলাধুলা এখানেও সেপারেট করা, এখানেও কিন্তু স্টিরিওটাইপ বাড়াবে। লিঙ্গভিত্তিক ভূমিকার উপর জোর দেওয়া, জেন্ডার রোলস, জেন্ডার স্পেসিফিক রোলসের উপর যদি এমফাসাইজ করি, মানে জোর দিই, তাহলেও এটা কিন্তু লিঙ্গ পক্ষপাত বাড়াবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, লিঙ্গ পক্ষপাত নিয়ে আলোচনা করা। আলোচনা করলে কিন্তু যে স্টিরিওটাইপ সেটাকে চ্যালেঞ্জ করা হয়, তারা ভাবতে শেখে, তাই তাদের স্টিরিওটাইপ আস্তে আস্তে কমতে থাকে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিস্টস while viewing children as active seekers of knowledge emphasized the influence of social and cultural contexts on their thinking? নিম্নলিখিত কোন তাত্ত্বিক শিশুদের সক্রিয় জ্ঞান অনুসন্ধানকারী হিসেবে দেখে তাদের চিন্তায় সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের উপর জোর দিয়েছেন? জন বি ওয়াটসন, লেভ ভাইগটস্কি, জিন পিয়াজে, লরেন্স কোহেলবার্গ। তাহলে আমরা কিন্তু সবাই পড়েছি ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি, ঠিক আছে। ভাইগটস্কি কিন্তু বলেছেন যে লার্নিং হচ্ছে সামাজিক ইন্টারাকশন ও কালচারাল যে কনটেক্সট, এটার এই দুটোর মিশ্রণে কিন্তু হয়। তাই ভাইগটস্কি থিওরি অনুযায়ী কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব কিন্তু ডেভেলপমেন্টের উপর যথেষ্ট আছে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। জে বি ওয়াটসন, ইনি বিহেভিয়ারিজম সম্বন্ধে তত্ত্ব দিয়েছিলেন। জিন পিয়াজে, ইনি সোশ্যাল ফ্যাক্টরকে কম গুরুত্ব দিয়েছিলেন। লরেন্স কোহেলবার্গ, ইনি কিন্তু মোরাল ডেভেলপমেন্টের উপর তত্ত্ব দিয়েছিলেন। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, while working on a jigsaw puzzle, 5 years old Najma says to herself, where is the blue piece? This kind of talk is referred to by Vygotsky as জিগসো পাজল করতে গিয়ে 5 বছরের নাজমা নিজেই কথা বলছে যে নীল রঙের যে পিসটা সেটা কোথায়। লেভ ভাইগটস্কি এই ধরনের কথাকে কি বলেছেন? প্রাইভেট স্পিচ, ব্যক্তিগত ভাষণ, টক অ্যালাউড, জোরে কথা বলা, স্ক্যাফোল্ডিং, আর ইগোসেন্ট্রিক স্পিচ, আত্মকেন্দ্রিক ভাষণ। তাহলে এখানে কিন্তু আমাদেরকে বয়সটা বলে দিয়েছে 5 বছর। 5 বছরের যে টক বা স্পিচ, সেটাকে কিন্তু ভাইগটস্কি বলেছেন প্রাইভেট স্পিচ, এ, ঠিক আছে। ভাইগটস্কির যদি কথা আমরা দেখি, তাহলে তিনি বলেছেন যে শিশুর মধ্যে যে সেলফ টক, নিজে কথা বলা, এটা কিন্তু প্রবলেম সলভিংয়ে খুব সাহায্য করে। এটিকে তিনি প্রাইভেট স্পিচ বলেছেন। টক অ্যালাউড, এটা কোনো সায়েন্টিফিক টার্মই নয়। স্ক্যাফোল্ডিং, এটা তো সাহায্য, যেটা এক্সটার্নাল সাপোর্ট যেটা, তাহলে এটা হচ্ছে না। ইগোসেন্ট্রিক স্পিচ, এটা পিয়াজে বলেছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেহেতু বলেছে ভাইগটস্কির অনুযায়ী, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, গিভিং কিউজ টু চিলড্রেন অ্যান্ড অফারিং সাপোর্ট অ্যাজ অ্যান্ড হোয়েন নিডেড ইজ অ্যান এক্সাম্পল অফ। প্রয়োজন অনুযায়ী শিশুদের সংকেত দেওয়া ও সহায়তা করা হলো রিইনফোর্সমেন্ট, পুনর্বলন, কন্ডিশনিং, শর্তায়ন, মডেলিং, স্ক্যাফোল্ডিং। তাহলে প্রয়োজন অনুযায়ী শিশুদের সংকেত দেওয়া ও সহায়তা করা, আমরা সবাই জানি ভাইগটস্কির টার্ম। স্ক্যাফোল্ডিং, চাইল্ডকে টাস্ক করতে হিন্টস বা সাপোর্ট দেওয়া, তাই তো, তাই স্ক্যাফোল্ডিং হচ্ছে আমাদের অ্যান্সার। রিইনফোর্সমেন্ট বা পুনর্বলন, এটা হচ্ছে রিওয়ার্ড দেওয়া বা পানিশমেন্ট দেওয়া। শর্তায়ন মানে যেটা আমরা বলতে পারি লার্নিং বাই অ্যাসোসিয়েশন। মডেলিং মানে ডেমনস্ট্রেশন। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, which of the following behaviors characterize the concrete personal stage as proposed by Jean Piaget? জিন পিয়াজের কনক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কোনটি? হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং, কাল্পনিক নিরপেক্ষ যুক্তি, কনজারভেশন, ক্লাস ইনক্লুশন, সংরক্ষণ, শ্রেণী অন্তর্ভুক্তি, ডিফার্ড ইমিটেশন, অবজেক্ট পার্মানেন্স, বিলম্বিত অনুকরণ, বস্তু স্থায়িত্ব, মেক বিলিভ প্লে, ইররিভার্সিবিলিটি, কল্পনা প্রসূত খেলা, অপরিবর্তনীয়তা। তাহলে বলছে কনক্রিট অপারেশনাল স্টেজের কোনটি বৈশিষ্ট্য? পিয়াজের যেটি কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর, এখানে কিন্তু যে চিলড্রেনরা, তারা কিন্তু কনজারভেশন ও ক্লাস ইনক্লুশন বুঝতে পারে, ঠিক আছে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ফর্মাল অপারেশনালে হয় হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং, যেটা কাল্পনিক নিরপেক্ষ যুক্তি। ডিফার্ড ইমিটেশন বা অবজেক্ট পার্মানেন্স হয় সেন্সারি মোটর স্টেজে। মেক বিলিভ প্লে বা ইররিভার্সিবিলিটি, এটা হয় প্রি অপারেশনাল স্টেজে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং is a Piagetian construct in the context of cognitive development of children? শিশুদের জ্ঞানী ও বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পিয়াজের ধারণা? স্কিমা, অবজারভেশনাল লার্নিং, পর্যবেক্ষণমূলক শিক্ষা, কন্ডিশনিং, শর্তায়ন, রিইনফোর্সমেন্ট, পুনর্বলন।
তাহলে শিশুদের জ্ঞানী ও বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পিয়াজের ধারণা? সবাই জানি আমরা স্কিমা, তাই না? স্কিমা কি? মেন্টাল ফ্রেমওয়ার্ক, যার সাহায্যে শিশু ইনফরমেশনকে অর্গানাইজ করে, এটাকে আমরা বলি স্কিমা। এ হচ্ছে আমাদের অ্যান্সার। বি, এটা তো বান্দুরার তত্ত্ব। সি, এটা বিহেভিয়ারিজমের অন্তর্গত। পুনর্বলন, এটাও কিন্তু বিহেভিয়ারিজমের অন্তর্গত। যেহেতু পিয়াজের ধারণার জন্য বলেছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রাইমারি অবজেক্টিভ অব অ্যাসেসমেন্ট শুড বি, মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত অ্যাসাইনিং র্যাঙ্ক টু স্টুডেন্টস, শিক্ষার্থীদের র্যাঙ্ক নির্ধারণ, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্ল্যারিটি অ্যান্ড কনফিউশনস, শিশুদের বোঝাপড়া ও বিভ্রান্তি জানা, লেভেলিং স্টুডেন্টস অ্যাজ পার স্কোর, নম্বর অনুযায়ী লেভেল করা, মার্কিং পাস অর ফেল, পাস বা ফেল নির্ধারণ। এইরকম একটি কোয়েশ্চেন আমরা কিন্তু আগের যে ক্লাসগুলি সেখানে করেছিলাম, এটা রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্টের মেন এম হলো কিন্তু লার্নিং গ্যাপস কি কি আছে, কি মিসকনসেপশন তৈরি হয়েছে ছেলে মেয়েদের মধ্যে, ঠিক আছে, সেইগুলোকে দূর করা, ফিডব্যাক দেওয়া এবং তার উপর কাজ করা। তাহলে আমাদের অ্যান্সার হবে বি, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্ল্যারিটি অ্যান্ড কনফিউশনস। ঠিক আছে, এগুলো সবই কিন্তু নেগেটিভ। র্যাঙ্ক র্যাঙ্ক করা স্টুডেন্টদেরকে, তাদেরকে লেভেল করা, তাদেরকে পাস বা ফেল মার্ক করা, এগুলো কিন্তু সবই নেগেটিভ। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্টেলিজেন্স ইজ কারেক্ট, বুদ্ধিমত্তা সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? ইন্টেলিজেন্স ইজ ফিক্সড অ্যাট বার্থ, জন্মের সময় স্থির হয়ে যায়। ইন্টেলিজেন্স ক্যান বি অ্যাকুরেটলি মেজার্ড বাই টেস্টস, পরীক্ষার মাধ্যমে পুরোপুরি মাপা যায়। ইন্টেলিজেন্স ইজ এ সিঙ্গেল ট্রেট, এটি একক বৈশিষ্ট্য। ইন্টেলিজেন্স ইজ মাল্টি ডাইমেনশনাল, এটি বহুমাত্রিক। তাহলে আমরা যদি গার্ডেনারের তত্ত্ব অনুযায়ী দেখি, তাহলে কিন্তু ইন্টেলিজেন্সের মাল্টিপল ফর্মস আছে তিনি বলেছিলেন, তাই না? 8টা ফর্ম আছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে বুদ্ধিমত্তা কিন্তু বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল। ঠিক আছে, বুদ্ধিমত্তা কখনোই স্থির নয়, বুদ্ধিমত্তাকে পুরোপুরিভাবে কোনো টেস্ট দ্বারাই মাপা যায় না, এটি কখনোই একক বৈশিষ্ট্য নয়। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রুহি অলওয়েজ থিঙ্কস অফ মাল্টিপল সলিউশনস টু এ প্রবলেম, রুহি ইজ ডিসপ্লেইং ক্যারেক্টারিস্টিক্স অফ এ বা অ্যান। রুহি একটি সমস্যার একাধিক সমাধান চিন্তা করে, এটি নির্দেশ করে সে একজন ক্রিয়েটিভ থিঙ্কার, সৃজনশীল চিন্তক, কনভার্জেন্ট থিঙ্কার, সমাবেশমূলক চিন্তক, রিজিড থিঙ্কার, কঠোর চিন্তক, ইগোসেন্ট্রিক থিঙ্কার, আত্মকেন্দ্রিক চিন্তক। তাহলে একাধিক সলিউশন মানে কি? একাধিক সলিউশন মানে একটা আমি কোশ্চেন করেছি, তার একাধিক সলিউশন এসে যাচ্ছে, মানে সে ডাইভার্জেন্ট থিঙ্কিং করছে, তাই না? আর ডাইভার্জেন্ট থিঙ্কিং যারা করে তারা ক্রিয়েটিভ হয়, ক্রিয়েটিভিটি তাদের মধ্যে থাকে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, সৃজনশীল চিন্তক। কনভার্জেন্ট থিঙ্কার যারা, তারা শুধু একটি অ্যান্সার বলে। ঠিক আছে, কনভার্জেন্ট কোশ্চেন কোনগুলো? যেগুলোর একটি অ্যান্সার হবে। ঠিক আছে, রিজিড থিঙ্কার যারা ফ্লেক্সিবল নয়, একদম ট্র্যাডিশনাল, মানে ট্র্যাডিশনালি ভাবে। ইগোসেন্ট্রিক থিঙ্কার কারা? এগুলো তো, এটা তো এটার সঙ্গে যাচ্ছেই না, এটা তো পিয়াজের একটা টার্ম চলে আসছে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in a situation of less participation of students belonging to a deprived group, a teacher should, বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীরা কম অংশগ্রহণ করলে শিক্ষককে ask them to withdraw, স্কুল ছাড়তে বলা উচিত, accept the situation, পরিস্থিতি মেনে নেওয়া উচিত, lower expectations, প্রত্যাশা কমানো উচিত, reflect on teaching and improve involvement, নিজের শিক্ষণ পদ্ধতি বদলানো উচিত। তাহলে টিচার্স কিন্তু, যেহেতু একটা ইনক্লুসিভ ক্লাসরুম, এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে আসবে, অনেকের বুদ্ধি ভালো হবে, অনেকের হয়তো সেরকম তারা সুযোগ সুবিধা পায়নি, তাই তারা বিকশিত হতে পারেনি। তাই একটি ইনক্লুসিভ ক্লাসরুমের টিচার হিসেবে আমাকে কিন্তু নিজের শিক্ষণ পদ্ধতি বদলাতে হবে, আর কি করলে তাদের ফিডব্যাক বেশি পাওয়া যাচ্ছে, তারা বেশি এনগেজ হচ্ছে, সেই দিকটা আমাকে দেখতে হবে। স্কুল ছাড়তে বলা একদমই নেগেটিভ, পরিস্থিতি মেনে নেওয়া, এটা তো তাহলে তো তারা আর নিজেকে ঠিক করতেই পারবে না, নিজেকে আপডেট করতেই পারবে না। প্রত্যাশা কমানো, এটাও তাহলে তারা সেরকমই রয়ে যাবে, তাদের কোনো ভালো কিছু হবে না। তাই ইনক্লুসিভ এডুকেশনের একজন শিক্ষক হওয়াতে আমাকে ডি করতে হবে, নিজের শিক্ষণ পদ্ধতি বদলাতে হবে। নেক্সট, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এ টিচার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানস, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষককে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান শুড নট প্রিপেয়ার, প্রস্তুত করা উচিত নয়, শুড ওকেশনালি প্রিপেয়ার, মাঝে মাঝে করা উচিত, শুড অ্যাক্টিভলি প্রিপেয়ার, সক্রিয়ভাবে প্রস্তুত করা উচিত, শুড ডিসকারেজ প্রিপারেশন, নিরুৎসাহিত করা উচিত। তাহলে একটা ইনক্লুসিভ ক্লাসরুম বললাম আগেই, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে আসে এখানে। ঠিক আছে, এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। ঠিক আছে, তাই
আমাদেরকে কিন্তু সক্রিয়ভাবে সেটা প্রস্তুত করতে হবে। প্রস্তুত করা উচিত নয় এটা তো নয়, করতেই হবে। মাঝে মাঝে করা উচিত, সাফিসিয়েন্ট হবে না। নিরুৎসাহিত করা উচিত, এটাও একদম অপোজিট হয়ে যাচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া ইনক্লুডস। ডিসলেক্সিয়া যুক্ত শিশুর প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার্স, মনোযোগে ঘাটতি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, ফ্লুয়েন্সি ইন রিডিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং ও সাবলীল পড়া, ইনএবিলিটি টু রিড ফ্লুয়েন্টলি, সাবলীলভাবে পড়তে অক্ষমতা, রিপিটেটিভ লোকোমোটর অ্যাকশনস, পুনরাবৃত্তিমূলক চলাচল। তাহলে ডিসলেক্সিয়া সাধারণত রিডিং ফ্লুয়েন্সি আর ওয়ার্ড রেকগনিশনে কিন্তু অসুবিধা সৃষ্টি করে, ঠিক আছে। তাই ইনএবিলিটি টু রিড ফ্লুয়েন্টলি এটা হবে আমাদের অ্যান্সার সি। মনোযোগে ঘাটতি, এটা যাদের এডিএইচডি থাকে তাদের এটাই হয়। ডাইভার্জেন্ট থিঙ্কিং ও সাবলীল পড়া, এটা তো একদম ডিসলেক্সিয়ার অপোজিট। পুনরাবৃত্তিমূলক চলাচল, এটা তো কোনো হচ্ছেই না। লোকোমোটরের সঙ্গে তো আমাদের পড়াশোনার কোনো ব্যাপার নেই। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, the concept of inclusive education as advocated in the Right to Education Act 2009 is based on. রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশনের ধারণা ভিত্তি করে দ্য বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপালস, আচরণবাদী নীতি, এ সিম্পাথেটিক অ্যাটিটিউড টুয়ার্ডস ডিসেবলড, প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব, এ রাইটস বেসড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, মেন স্ট্রিমিং অফ দ্য ডিসেবলড বাই অফারিং দেম প্রাইমারিলি ভোকেশনাল এডুকেশন, মূলধারায় অন্তর্ভুক্তকরণ প্রধানত বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন আরটি 2009 কি বলতে চাইছে? আরটি 2009 অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশনের মূল ধারণা হলো প্রত্যেক শিশুর কিন্তু সমান শিক্ষার অধিকার আছে। সে প্রতিবন্ধী হোক বা না হোক, সে নর্মাল হোক বা কিছুটা তার ডিসেবিলিটি থাকুক, সে কিন্তু সবার সঙ্গে একসাথে পড়বে। এটা কিন্তু একটা রাইটস বেসড আর হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে। তাই আমাদের অ্যান্সার হবে এ, আচরণবাদী নীতি। না, আচরণবাদী নীতির ইংরেজিটা হচ্ছে দ্য বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপালস। একটু আমার ট্রান্সলেশনে গোলমাল হলো, ঠিক আছে। যেহেতু একটা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, তাই আমার অ্যান্সার হবে সি। এটা হবে না, আমার অ্যান্সার হবে সি। আসলে আমি কিন্তু পেডাগজি বা সিডিপি ইংলিশে পড়েছি, তাই আমি ইংলিশের করতেই বেশি ফ্লুয়েন্ট। বাংলাতে তোমাদের জন্য দেখছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক লার্নিং ইজ প্রাইমারিলি। কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী শেখা মূলত বেসড অন রোড মেমোরাইজেশন, মুখস্থ করার উপর নির্ভরশীল। কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ককে মেনেই কিন্তু আরটিই তৈরি হয়েছিল, তাই মুখস্থ তো কখনোই হবে না। সেন্টার্ড অ্যারাউন্ড রিইনফোর্সমেন্ট, পুনর্বলনের উপর কেন্দ্রীভূত। অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং, শর্তায়নের মাধ্যমে অর্জিত। ফোকাসড অন দ্য প্রসেস অফ মিনিং মেকিং, অর্থ নির্মাণের প্রক্রিয়ার উপর ভিত্তি করে। তাহলে কনস্ট্রাকটিভিজম অনুযায়ী লার্নার কিন্তু নিজেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে নলেজ কনস্ট্রাক্ট করে আর নিজেই মিনিং তৈরি করে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ফোকাসড অন দ্য প্রসেস অফ মিনিং মেকিং, মিনিং তৈরি করে নিজেই, ঠিক আছে। বেসড অন রোড মেমোরাইজেশন বললাম, প্রথমেই হবে না। সেন্টার্ড অ্যারাউন্ড রিইনফোর্সমেন্ট, এটা তো বিহেভিয়ারিজমের অন্তর্গত হয়ে গেল। অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং, এটাও বিহেভিয়ারিজমের অন্তর্গত, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, naive theories that children construct about various phenomena, বিভিন্ন ঘটনা সম্পর্কে শিশুদের গড়ে তোলা naive theories should be ignored by the teacher, শিক্ষক উপেক্ষা করবেন। should be punished by the teacher, শাস্তি দেওয়া উচিত। should be replaced through repetitive memorization, বারবার মুখস্থ করে বদলানো উচিত, মুখস্থ তো হবেই না। should be challenged by presenting counter evidence and examples, পাল্টা উদাহরণ ও প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ করা উচিত। তাহলে শিশুরা কিন্তু নিজস্ব ধারণা তৈরি করে, টিচারের কাজ হলো এভিডেন্স দিয়ে বা এক্সাম্পল দিয়ে তাদের যে মিসকনসেপশনগুলো সেগুলোকে কারেক্ট করা। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। উপেক্ষা করা হবে না, যদি ইগনোর করে দিই তাহলে তাদের যে ভুল ধারণাটা সেটা থেকেই যাবে, তাহলে এটা হচ্ছে না। শাস্তি দেওয়া উচিত, শাস্তি তো একদম মানাই আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চাইল্ড সেন্টার্ড পেডাগজি প্রমোটস, চাইল্ড সেন্টার্ড পেডাগজি গুরুত্ব দেয় এক্সক্লুসিভ রিলায়েন্স অন টেক্সট বুকস, শুধু পাঠ্য বইকে গুরুত্ব দেয় বেশি। গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্সেস, শিশুদের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। রোড মেমোরাইজেশন, মুখস্থবিদ্যাকে বেশি গুরুত্ব দেয়। লেভেলিং স্টুডেন্টস বেসড অন অ্যাবিলিটি, যোগ্যতা অনুযায়ী লেভেল করাকে। এই যে লেভেল, মুখস্থ, এগুলো সবই নেগেটিভ, এগুলো দেখলেই যখনই কোয়েশ্চেন নয় বলবে, তাছাড়া সবসময় এগুলি হবে না, ঠিক আছে। তাই
চাইল্ড সেন্টার্ড পেডাগজিতে কিন্তু লার্নারের এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট, নিডস এর উপর ভিত্তি করে শেখানো হয়। তাই আমাদের অ্যান্সার হবে বি, গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্সেস। টেক্সট শুধু পাঠ্য বইকে যদি বেশি গুরুত্ব দিই সেটা টিচার সেন্টার্ড হয়ে যাবে, যেটা হয় না। লার্নার সেন্টার্ড বলেছে বা চাইল্ড সেন্টার্ড, মুখস্থ বিদ্যা হবেই না। যোগ্যতা অনুযায়ী লেবেল করা কিন্তু কখনোই ঠিক নয়। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইমোশনস অ্যান্ড কগনিশন আর, এরকম একটি কোয়েশ্চেন কিন্তু আগে এসেছিল। আবেগ এবং জ্ঞান হলো কমপ্লিটলি সেপারেট ফ্রম ইচ আদার, সম্পূর্ণ আলাদা একে অপরের থেকে। ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একে অপরের থেকে স্বাধীন। ইন্টারউভেন উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে জড়িত। নট রিলেটেড টু ইচ আদার, সম্পর্কহীন। তাহলে ইমোশন কিন্তু লার্নিং ও থিঙ্কিংকে প্রভাবিত করে, ঠিক আছে। আমাদের কোনো ফিয়ার, মোটিভেশন, এগুলো কিন্তু সবই কগনিশনের সঙ্গে যুক্ত। তাই এগুলো কিন্তু সবগুলোই ইন্টার ওভেন উইথ ইচ আদার। সি হচ্ছে আমাদের অ্যান্সার। কখনোই এরা সেপারেট নয়। ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার মানে সেই সেম, ইন্ডিপেন্ডেন্ট নয়। নট রিলেটেড টু ইচ আদার, রিলেটেড তো ডেফিনেটলি রিলেটেড। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লার্নিং ইজ কারেক্ট ফ্রম এ কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ? কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ থেকে শেখা সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? লার্নিং ইজ রিপ্রোডাকশন অ্যান্ড রিকল, শেখা হলো পুনরুৎপাদন ও স্মরণ। লার্নিং ইজ রোট মেমোরাইজেশন, শেখা হলো মুখস্থ করা, হবেই না। লার্নিং ইজ কন্ডিশনিং অফ বিহেভিয়ার্স, শেখা হলো আচরণের শর্তায়ন। লার্নিং ইজ কনস্ট্রাকশন অফ নলেজ বাই অ্যাক্টিভ এনগেজমেন্ট, শেখা হলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান নির্মাণ। তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে বলেছে, কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভে কিন্তু এটাই বলা আছে যে লার্নিং কিন্তু হয় অ্যাক্টিভ এক্সপ্লোরেশন, ডিসকাশন আর কোনো বিষয়ের উপর রিফ্লেকশনের মাধ্যমে, ঠিক আছে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। লার্নিং ইজ কনস্ট্রাকশন অফ নলেজ বাই অ্যাক্টিভ এনগেজমেন্ট, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান নির্মাণ। রিকল করা, রিপ্রোডাকশন করা এগুলো কিন্তু নয়, নেগেটিভ। লার্নিং ইজ কন্ডিশনিং অফ বিহেভিয়ার্স, এটা বিহেভিয়ারিজমের ভিউ হয়ে গেল, কিন্তু আমরা তো কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভে দেখছি। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রেজেন্টিং স্টুডেন্টস উইথ ক্লিয়ার এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস, শিক্ষার্থীদের স্পষ্ট উদাহরণ ও নন এক্সাম্পল দেওয়া ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু এনকারেজ কনসেপচুয়াল চেঞ্জ, ধারণাগত পরিবর্তন আনতে কার্যকর। লিডস টু কনফিউশন, বিভ্রান্তি সৃষ্টি করে। কজেস গ্যাপস ইন আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ফাঁক তৈরি করে। ফোকাসেস অন প্রসিডিউরাল নলেজ অনলি, শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানে জোর দেয়। তাহলে এক্সাম্পল, নন এক্সাম্পল, এক্সাম্পল আর নন এক্সাম্পল প্রদান করা কিন্তু একটা কনসেপ্টের বাউন্ডারিজ বুঝতে সাহায্য করে, ঠিক আছে, কতটা পর্যন্ত তার লিমিট। তাই এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ, ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু এনকারেজ কনসেপচুয়াল চেঞ্জ। এটা কেন হবে না? এটা যদি লিডস টু কনফিউশন, যদি এটা ঠিকঠাকভাবে আমরা ক্লিয়ার এক্সাম্পল আর নন এক্সাম্পল দিতে পারি তাহলে কিন্তু কনফিউশন সৃষ্টি হবে না, কনফিউশন কমবে। তাই এটা হচ্ছে না। কজেস গ্যাপস ইন আন্ডারস্ট্যান্ডিং, গ্যাপস তো হবেই না, বরং আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হবে, তাই এটা হচ্ছে না। ফোকাসেস অন প্রসিডিউরাল নলেজ অনলি, শুধুমাত্র যে পদ্ধতিগত জ্ঞানে জোর দেয় তা নয়। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিপিটেডলি আস্কিং চিলড্রেন টু এনগেজ ইন লার্নিং অ্যাক্টিভিটিস আইদার টু অ্যাভয়েড পানিশমেন্ট অর টু গেইন এ রেওয়ার্ড, শাস্তি এড়াতে বা পুরস্কার পেতে বারবার শেখার কাজে যুক্ত করা ডিক্রিজেস এক্সট্রিনজিক মোটিভেশন, বাহ্যিক প্রেরণা কমায়। ইনক্রিজেস ইন্ট্রিনজিক মোটিভেশন, অন্তর্নিহিত প্রেরণা বাড়ায়। এনকারেজেস মাস্টারি গোলস, মাস্টারি গোল বাড়ায়। ডিক্রিজেস চিলড্রেন্স ন্যাচারাল ইন্টারেস্ট অ্যান্ড কিউরিয়াসিটি, শিশুদের স্বাভাবিক আগ্রহ কৌতূহল কমায়। তাহলে যদি সবসময় আমরা তাদেরকে পুরস্কার দিই বা ভয় দেখাই যে পড়তে বসো পড়তে বসো, পড়তে বসলে কখনো চকলেট দেবো, না বসলে মার দেবো, তাহলে কি হবে? তাদেরকে একটা বাধ্য করা হচ্ছে, নিজের মন থেকে তারা পড়তে বসছে না। তাহলে সেটা কিন্তু ইন্ট্রিনজিক মোটিভেশন হচ্ছে না, সেটা এক্সট্রিনজিক মোটিভেশন হয়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে কিন্তু সে যে তার ন্যাচারাল ইন্টারেস্ট সেটাকে কিন্তু হারিয়ে ফেলবে, কিউরিয়াসিটি হারিয়ে ফেলবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এই শাস্তি এড়াতে পুরস্কার পেতে বারবার শেখার কাজে যুক্ত হওয়া বাহ্যিক প্রেরণা কিন্তু কমায় না, প্রথম যখন দেওয়া হয় বাহ্যিক প্রেরণার মাধ্যমে কিন্তু সে কাজটি করে। ইনক্রিজেস ইন্ট্রিনসিক মোটিভেশন, অন্তর্নিহিত প্রেরণা তো কমিয়ে দিচ্ছে, তাহলে এটা তো হচ্ছে না। মাস্টারি গোল বাড়ায়, মাস্টারি গোল কি করে বাড়াবে? সে তো নিজের মন থেকে করছেই না, সে কোনো রকমে টাইমটা পাস করে দিতে চাইবে, বা যতটা পড়া দেবো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে আর তার ছুটি হয় সেটাই চেষ্টা করবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস প্রমোট মিনিংফুল লার্নিং?
কর্পোরাল পানিশমেন্ট, কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, কনস্ট্যান্ট কম্পারেটিভ এভালুয়েশন। তাহলে নিম্নলিখিত কোনগুলি অর্থপূর্ণ শিক্ষাকে উৎসাহিত করে? শারীরিক শাস্তি, সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন। তাহলে কোলাবোরেটিভ লার্নিং, যেটা সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ, এটাও খুব ভালো। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, এটাও খুব ভালো। ঠিক আছে। ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন, কনস্ট্যান্ট কম্পারেটিভ এভালুয়েশন, এটা ভালো নয়। ঠিক আছে। কর্পোরাল পানিশমেন্ট কিন্তু হার্মফুল, আর আরটিইতে কিন্তু একদম মানা করা আছে। আমাদেরকে বলেছে কোনটি অর্থপূর্ণ শিক্ষাকে উৎসাহিত করবে, এটা তো করবেই না। ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন, মূল্যায়ন মানে যদি কম্পারেটিভ এভালুয়েশন বারবার করতে থাকি তাহলে কিন্তু স্ট্রেস বাড়বে, একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে। তাই 4ও হবে না। আমাদের দুটো ভালো হবে, যেটা সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ আর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। কোন অপশনে আছে? 2, 3। 2, 3 আছে বি এ। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হাউ ক্যান টিচার্স ফ্যাসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্টস ইন চিলড্রেন? শিক্ষক কিভাবে শিশুদের জটিল ধারণা বোঝাতে সাহায্য করতে পারেন? বাই ডেলিভারিং এ লেকচার, বক্তৃতা দিয়ে, বাই অর্গানাইজিং কম্পিটিটিভ ইভেন্টস, প্রতিযোগিতার আয়োজন করে, বাই রিপিটেটিভ মেকানিক্যাল ড্রিল, যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে, বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন, অনুসন্ধান ও আলোচনার সুযোগ দিয়ে। তাহলে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্টস, জটিল ধারণা কিভাবে বোঝাবো? ডিসকাশন আর সঙ্গে যদি এক্সপ্লোরেশন করা হয় তাহলে কিন্তু যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আরো গভীরে হয় বা আরো ভালো হয়। তাই অনুসন্ধান ও আলোচনার সুযোগ দেওয়া, এটার মাধ্যমে কিন্তু জটিল ধারণা সহজে বোঝাতে পারবো বা তারা বুঝতে পারবে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বক্তৃতা দিয়ে, এটা একদম প্যাসিভ হয়ে গেল। শিক্ষার্থীরা এখানে কোনো তারা অ্যাক্টিভই নয় এখানে। প্রতিযোগিতার আয়োজন করে, প্রতিযোগিতা কিন্তু ভালো নয়। যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে, ড্রিল মেকানিক্যাল, এটাও হবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডি। নেক্সট, এ প্রাইমারি স্কুল টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম ইফেক্টিভ প্রবলেম সলভার্স বাই, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের কার্যকর সমস্যা সমাধানকারী করতে পারেন। অফারিং রিওয়ার্ডস ফর এভরি স্মল টাস্ক, প্রতিটি ছোট কাজের জন্য পুরস্কার দিয়ে। এমফাসাইজিং অনলি প্রসিডিউরাল নলেজ, শুধু পদ্ধতিগত জ্ঞানে জোর দিয়ে। পেনালাইজিং ইনকারেক্ট অ্যান্সার্স, ভুল উত্তরের জন্য শাস্তি দিয়ে। এনকারেজিং ইনটুইটিভ গেসেস অ্যান্ড ব্রেন স্টর্মিং, অনুমান করতে ও ব্রেন স্টর্মিং করতে উৎসাহ দিয়ে। তাহলে একজন প্রবলেম সলভার তৈরি করতে চাইছি একজন প্রাইমারি টিচার হিসেবে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে তাদেরকে ব্রেন স্টর্মিং করা। ঠিক আছে। ব্রেন স্টর্মিং এর মাধ্যমে তারা আরো ক্রিয়েটিভ হবে। ঠিক আছে। আর প্রবলেম সলভিং করতে যদি আমরা তাদেরকে উৎসাহ দিই তাহলে কিন্তু তারা একজন প্রবলেম সলভার হয়ে উঠবে। ডি হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার, অনুমান করতে ও ব্রেন স্টর্মিং করতে উৎসাহ দিয়ে। প্রতিটি ছোট কাজের জন্য যদি পুরস্কার দিই তাহলে কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন কমে যাবে, তাহলে এটা হবে না। শুধু পদ্ধতিগত জ্ঞানে জোর দিয়ে, এটা কিন্তু একদম ইনসাফিসিয়েন্ট, শুধু এটা করলে হবে না। ভুল উত্তরের জন্য শাস্তি দিয়ে, শাস্তি তো একদমই চলবে না। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন হুইচ পিরিয়ডস ডাজ ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকার অ্যাট এ র্যাপিড পেস? কোন সময়ে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত হয়? ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড, শিশুকাল ও প্রারম্ভিক শৈশব, আর্লি চাইল্ডহুড অ্যান্ড মিডল চাইল্ডহুড, প্রারম্ভিক শৈশব ও মধ্য শৈশব, মিডল চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, মধ্য শৈশব ও কৈশোর, অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্টহুড, কৈশোর ও প্রাপ্তবয়স্ককাল। তাহলে সবচেয়ে দ্রুত ফিজিক্যাল গ্রোথ কিন্তু ইনফ্যান্সিতে হয়, তারপর হয় আর্লি চাইল্ডহুডে। ঠিক আছে। শারীরিক বৃদ্ধি বলেছে, শারীরিক বৃদ্ধি ও বিকাশ, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। মিডল চাইল্ডহুডে কিন্তু শারীরিক যে গ্রোথ সেটা কমে যায়। ঠিক আছে। তাহলে এখানে মিডল চাইল্ডহুড আছে মানে এখানে হচ্ছে না। এখানেও মিডল চাইল্ডহুড আছে, অ্যাডোলেসেন্সে বাড়ে কিন্তু মিডল চাইল্ডহুডে কমে, তাই এখানেও হচ্ছে না। অ্যাডোলেসেন্সে আবার গ্রোথ থাকে কিন্তু অ্যাডাল্টহুডে কিন্তু থাকে না, তাই এটা হচ্ছে না। তাই বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? নিম্নলিখিত কোনটি বিকাশের নীতি নয়? ডেভেলপমেন্ট ইজ লাইফ লং, বিকাশ আজীবন চলমান। ডেভেলপমেন্ট ইজ মডিফিয়েবল, বিকাশ পরিবর্তনযোগ্য। ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল অ্যান্ড কালচার ডাজ নট ইনফ্লুয়েন্স ইট, বিকাশ সর্বজনীন এবং সংস্কৃতি প্রভাব ফেলে না। তাহলে কালচার কিন্তু কি বলে, ডেভেলপমেন্টের উপর যথেষ্ট প্রভাব ফেলে। ঠিক আছে। তাই এই ডি নম্বর অপশনটা কিন্তু আমাদের ভুল। কোনটি বিকাশের নীতি নয়? ডি আমাদের নয়। বিকাশ কিন্তু আজীবন চলে,
বিকাশ আমাদের সবসময় চলছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত। শারীরিক চেঞ্জ বলা হোক, মানসিক বলা হোক, ঠিক আছে, আমাদের ইমোশনাল বলা হোক, বা আরেকটা কি আছে, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, সামাজিক, সবগুলোই কিন্তু আমাদের বিকাশ হয়েই যাচ্ছে। ঠিক আছে, বিকাশ পরিবর্তনযোগ্য, পরিবর্তন তো হচ্ছেই আমাদের ক্রমাগত। বংশগতি ও পরিবেশ দ্বারা প্রভাবিত, এটা আমরা সবাই জানি। হেরিডিটি আর এনভায়রনমেন্ট গুণফল হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য প্রাইমারি কজ অফ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনস ইজ, ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ হলো জেনেটিক কোড ফ্রম বার্থ প্যারেন্টস, জন্মদাতা পিতামাতার জেনেটিক কোড, ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স, জন্মগত বৈশিষ্ট্য, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস, পরিবেশগত প্রভাব, কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশের জটিল পারস্পরিক ক্রিয়া। এটাও একটা, এই কোশ্চেন আমরা আগে করেছি, ঠিক আছে, এটাও রিপিট হয়েছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটির ইন্টারেকশনের ফল। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অনলি জেনেটিক্স নয়, জন্মগত বৈশিষ্ট্য শুধুমাত্র নয়, শুধুমাত্র পরিবেশগত প্রভাব নয়, জিন প্লাস পরিবেশ মানে ইনটু পরিবেশ সমান হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট বা ব্যক্তিগত পার্থক্য। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি, নিম্নলিখিত কোনগুলি সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি এর উদাহরণ? ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড, পরিবার ও প্রতিবেশী, ফ্যামিলি অ্যান্ড মিডিয়া, পরিবার ও মিডিয়া, স্কুল অ্যান্ড মিডিয়া, স্কুল অ্যান্ড মিডিয়া, মিডিয়া অ্যান্ড নেইবারহুড, মিডিয়া ও প্রতিবেশী। তাহলে সেকেন্ডারি যে সোশ্যালাইজেশনের কথা বলছে, ফ্যামিলি তো সবসময় প্রাইমারি সোশ্যালাইজেশনের অংশ, তাই এ তো হচ্ছে না, বিও হচ্ছে না। ঠিক আছে, সেকেন্ডারি যখন বলেছে, সেকেন্ডারি এজেন্সির মধ্যে কিন্তু আসছে স্কুল, মিডিয়া, পিয়ার্স, এগুলোই আসছে। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, স্কুল ও মিডিয়া। তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের গ্রুপে। তোমরা যদি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার কিন্তু আরও মোটিভেশন লাগবে নতুন নতুন ভিডিও আনার জন্য। আমি চেষ্টা করছি আরও যে আলাদা সাবজেক্টগুলি সেগুলিও যেন খুব তাড়াতাড়ি আনি, কিন্তু এই সিরিজগুলো না শেষ করলে এগুলো কিন্তু মাঝে অনেকটা গ্যাপ তৈরি হবে। তাই এক একটা সিরিজ আমি শেষ করে নতুন সাবজেক্ট ধরবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।